চল 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 চল, দেখুন দেখুন হোটেল থেকে বেরিয়েই সব ভেড়ার পাল চড়তে বেরিয়েছে রাস্তায়, আর আমিও চড়তে বেরিয়েছি, তবে পায়ে হেঁটে না, বাইকে চেপে। আমি এখন প্রবেশ করতে চলেছি যেই স্বপ্ন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এত দূর থেকে চলে এসেছিলাম, সেই মুক্তিনাথ দর্শনে। এই যে এখানে একটা শালিগ্রাম শিলা বসানো আছে। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম মুস্টাং ভ্যালি। আর পার্টিকুলারলি জায়গার নাম বলতে গেলে হচ্ছে কাকবেনি মুক্তিনাথ। আমি একেবারে মুক্তিনাথের সামনেই আছি, কাকবেনি বলে জায়গাটায়। যে কাকবেনি থেকে মুক্তিনাথের দূরত্ব হচ্ছে মাত্র 7 থেকে 8 কিলোমিটার। আর আমি এক্ষুনি যাব মুক্তিনাথ দর্শন করতে। এই হচ্ছে কাকবেনির হোটেলটা, হোটেল নীলগিরি। ওই দিকে দূরে বরফের পাহাড়, তারপরে এখানে পাথর মাটির পাহাড় ওপরের দিকে উঠে গেছে, ওপরে বরফ জমে আছে এখনো। আর নিচের গ্রামটা দেখুন, এইটা হচ্ছে কাকবেনি গ্রাম। ধান চাষ হয়েছে, পুরো পাহাড়ের পাদদেশে ধান চাষ হয়েছে। মানে যেখানে পাথরের রুক্ষ সূক্ষ্ম জমি, সেখানেও যে এরকম ধান চাষ, এগুলো হচ্ছে আপেল গাছ, এরকম আপেলের চাষ হয়েছে, ভাবা যায় না। আর আরেকটু যদি ক্যামেরা ওপরের দিকে ওঠাই, এইবার দেখুন দৃশ্যটা। আর আসল জায়গাটা হলো এইটা। মানে ভাবতে অবাক লাগে যে একটা এত বিশাল একটা পাহাড়ের একদম পাদদেশের একটা হোটেলে, একটা গ্রামে আমরা এসে আছি। এই যে পিকটা আপনারা দেখছেন, এটা হচ্ছে নীলগিরি পিক, নেপালের অন্যতম একটা সুদৃশ্য উচ্চতম না, সুদৃশ্য উঁচু শৃঙ্গ। এত সুন্দরের যে বিউটি কি বলবো। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের কাছে স্বর্গ, একেবারে স্বর্গ। এখানে এসে চলে গেলে হবে না, এখানে এসে মিনিমাম একদিন থাকতে হবে। থেকে পায়ে হেঁটে পুরো জায়গাটা ঘুরলে আপনি ফটোগ্রাফি মনের সুখে করতে পারবেন এবং পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন। আর এর আগে যে একটা মারফা বলে জায়গাটা পেরিয়ে এলাম, সেই মারফা জায়গাটাও কিন্তু অসাধারণ একটা জায়গা। মারফা আমরা মূল গ্রামের ভেতর ঢুকিনি, কিন্তু মূল গ্রামের ভেতর ঢুকলে আপনারা দেখতে পাবেন একটা তিব্বতী কালচার ওখানে আছে। অদ্ভুত লেভেলের ভালো একটা সুন্দর জায়গা মারফা। তো যাই হোক, এখন আমার প্ল্যান হচ্ছে আমি সোজা মুক্তিনাথ চলে যাব। মুক্তিনাথ এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার গিয়ে মুক্তিনাথ দর্শন করে হোটেলে আবার ফিরে আসবো। তারপর হোটেলে মালপত্র বেঁধে সোজা আবার নিচের দিকে নেমে যাব। দেখা যাক আজকে কত দূর গিয়ে স্টে করতে পারি। তো বেরিয়ে পড়লাম অবশেষে মুক্তিনাথের উদ্দেশ্যে। ওঠ ভাই, ওঠ 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 ওঠ। শুনেছি এই খড়খড়িয়া রাস্তাটা একটু ছেড়ে ওপরে উঠলেই ভালো রাস্তা পাবো মুক্তিনাথ অব্দি। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, কন্ডিশন ভালো না, কিন্তু রাস্তার দুপাশটা বেশ সুন্দর। এটাকে রাস্তা বলা কি আদৌ যুক্তিযুক্ত, সেটাই বুঝি না। যাই হোক, দেখো এ তো পাহাড়ের মধ্যে দিয়ে সাইকেল চালাচ্ছি। তো সাইকেল না, পাহাড়ের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। আশা করি মেন রাস্তার সামনে উঠছে, ওখানে পোস্ট দেখতে পাচ্ছি। ভাই ও তো
ও ওইদিকে না তো ওইদিকে ভুল আচ্ছা এদিকে উঠবে তো 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 বেশ উঠতেছে কিন্তু কই ভালো রাস্তা হট What a stunning view, man! আচ্ছা আমার বাঁ দিকে একটা নিচে না রাস্তা নেমে গেল, আপনারা সবাই দেখলেন। এই যে আমি ওপরে উঠছি আর এই যে নিচ দিয়ে রাস্তাটা নেমে যাচ্ছে বাঁ দিকে, এইটাই ওই বাঁ দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে ওটাই হচ্ছে আপার মুস্তাংয়ের রাস্তা, যেটা হচ্ছে লোমানথাং। যারা লোমানথাং যেতে চান বা আপার মুস্তাং যেতে চান তাদেরকে ওই রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু মুশকিলের ব্যাপারটা হলো যে ইন্ডিয়ানদের জন্য লোমানথাংয়ের পারমিট কস্ট $500 পার পারসন ইন্ডিয়ানদের জন্য। তার মানে বুঝতে পারছেন এখন ডলারের রেট কত হতে পারে, 80-ফাশি যদি হয় তা 5-40 টাকা। তো সেই জায়গায় নেপালিদের জন্য কোনো এন্ট্রি ফি নেই, পুরো শূন্য। সেই কারণে লোমানথাং যাওয়া আমাদের মতো গরিব ইন্ডিয়ানদের পক্ষে কিন্তু সম্ভব নয়। এরকম ফিচার আমি কোথাও দেখিনি। আমি এখনও লাদাখ যাইনি, লাদাখ তো অপূর্ব সুন্দর, লাদাখের তুলনার কারোর সাথে করাই উচিত না। লাদাখ না দেখেও এই প্রথম আমার এরকম ভূমিরূপ দেখছি আমি নেপালের মুস্তাং ভ্যালিতে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, পৃথিবীতে এত সুন্দর সুন্দর জিনিস থাকতে পারে, পৃথিবী এত সুন্দর প্রাকৃতিকভাবে সুন্দর হতে পারে, এটা ভাবা যায় না। আর আমি সমস্ত বাইকারদের উদ্দেশ্যে বলবো, যারা বাইক চালাতে ভালোবাসো, যারা বাইক নিয়ে নেচারকে এক্সপ্লোর করতে ভালোবাসো, সমস্ত বাইকারদের আমি বলবো টাকা জমাও। ছোটোখাটো ট্যুর তো অবশ্যই করবে, তার সাথে টাকা জমাও। টাকা জমিয়ে জীবনে একবার হলেও এই মুক্তিনাথ ট্রিপটা কিন্তু তোমরা করবে, অবশ্যই করবে। উফ কি লাগছে দেখতে, উফ উফ উফ। পৃথিবীর বুকে যদি কোনো স্বর্গ থেকে থাকে এই মুহূর্তে এইটা আমার কাছে স্বর্গ। কিছু বলার নেই, কোনো ভাষা নেই এক্সপ্রেস করার। উফ वो मैन, पार्किंग एरिया, बाइक जाता है, बाइक नहीं जाएगा, बाइक नहीं जाएगा। मुक्तिनाथ बाइक नहीं जाएगा, बाइक नहीं जाएगा, बाइक जाता है। हाँ क्या है, और ये पार्किंग लिखा है, सेल्फी पार्क। हाँ सेल्फी पार्क, ओ सेल्फी पार्क, अच्छा अच्छा, ওকে ওকে। ও এটা হচ্ছে আবার সেলফি পার্ক, বোঝো ঠেলা, তার জন্য পার্কিং। যেদিকে তাকাচ্ছি শুধু বরফ, যেদিকে তাকাচ্ছি শুধু বরফ, আর কিছু নেই। ও ম্যান কি লাগছে দেখতে, পাগল হয়ে যাচ্ছি, পাগল। গ্রেট ভাই, গ্রেট।
ওরে বাপ রে, এই এ তো পুরো বরফের মধ্যে। এই রে, আমার আর একটা জায়গার কথা মনে পড়ছে, সেটা হচ্ছে নর্থ সিকিমের কালাপাত্থার বলে একটা জায়গা আছে। যা বাবা, এখানে আবার কাদা কাদা, এই মরেছে তো, মারাত্মক স্লিপ খাবে। এ বাবা, পুরো বরফ গলে গেছে। এখানে তো উঠতে গিয়ে গেল 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 রে। উঠে যা ভাই, উঠে যা। উঠে গেছে পাঁচোয়া। তো যেটা বলছিলাম, আমার নর্থ সিকিমের কথা মনে পড়ে যাচ্ছে। নর্থ সিকিমে একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে কালাপাত্থার। এখন খুব পপুলার হয়ে গেছে। গুরুদংমার যেতে গিয়ে এখন প্রচুর লোক কালাপাত্থার যায়, এবং আমি সাজেস্ট করব যে আপনারা কালাপাত্থার অবশ্যই যাবেন যদি কখনো গুরুদংমার যান। তো সেই কালাপাত্থার যেতে গিয়ে এরকম রাস্তার ধারে পাহাড়ের মধ্যে এরকম বরফ জমে থাকতো, পুরো ঝুড়ো বরফ। এইখানেও পুরো সেম। রোটাঙেও বরফ পাওয়া যায়, কিন্তু রোটাঙের বরফের সাথে এই বরফ বা এই যে এনভায়রনমেন্ট তুলনা করলে হবে না। কারণ রোটাঙে পাহাড়গুলো এরকম হাতের মুঠোর মধ্যে নেই। ওখানে বরফ জমে থাকে, দূরে দূরে উঁচু পাহাড় দেখা যায়, কিন্তু এখানে যেন গুলতি দিয়ে ছুললেই যেন পাহাড়ের গায়ে গিয়ে পড়বে ঢেলটা। কই মুক্তিনাথ আর 3 কিলোমিটার নাকি? ওরে বাবা, কি বিশাল পাহাড়। এই জায়গাটা সেরা। ও লাভলি, কি সুন্দর গাছ, তার মাঝখানে রাস্তা, বরফ জমে আছে। সেই আমেরিকা কানাডার সেই একদম নির্জন রাস্তাগুলো যেরকম থাকে সেরকম। এই ভিলেজের নাম কি ঝাপকোট না কি একটা লেখা আছে। এই জায়গাটা কিন্তু সেরা জায়গা, লাভলি। পুরো গাছের ডালে ডালে বরফ জমে আছে। ওয়েলকাম টু ঝাকপোট। ঝাকপোট না, ঝাড়কোট। শেষ মুহূর্তে রাস্তা উঠছে। একটা সেই তিব্বতি ব্যাপার এই গ্রামটার মধ্যে আছে। বাহ বাহ, বাহ বাহ বাহ। পুরো স্বর্গ রাজ্যে এসে গেছি আমি। মানে বলে বোঝাতে পারবো না যে এই জায়গা কি জায়গা। মানে পাহাড় চারিদিকে 360 ডিগ্রি, বিশাল উঁচু উঁচু বরফের পাহাড়, তার মাঝখানে ঝাঁ চকচকে সরু পিচের রাস্তা। একদিকে ভ্যালি নেমে গেছে, মাঝখানে মুস্টাং ভ্যালি যাকে বলে, একদিকে পাহাড় উঠে গেছে ওপরে, তার পেছনে আরও পাহাড় আছে বড় বড়। তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, আর চলে এসেছি মুস্টাং ভ্যালির একদম শেষ প্রান্তে, যেটা হচ্ছে মুক্তিনাথ টেম্পল। আর একদমই দূরে নয়, সামনেই দেখা যাচ্ছে একটু গেলেই। কিন্তু তার আগে এই যে জায়গা, এই জায়গায় দাঁড়িয়ে একবার আপনাদের না দেখিয়ে পারছি না। আপনারা তো দেখছেন, মানে ফটো না তুলে পারছি না। গোপ্রোতে তো দেখলেনই যে কি বিভৎস রূপ এই জায়গাটার। তার সাথে আমি একটু নিজেকেও ভিডিওর মধ্যে রেখে দিই যে হ্যাঁ, আমি এসছি এই জায়গাতে, অন্য কারোর ভিডিও আমি চালিয়ে দিচ্ছি না।
তো আরেকবার পুরো 360 ডিগ্রি প্যান করে আপনাদের দেখাবো যে জায়গাটা কি কি স্বর্গ একেই বলা যায়। একে যদি স্বর্গ না বলি তো এর বাইরে স্বর্গ কোথাও নেই। মৃত্যুর পরে স্বর্গে যাওয়া যায় না, জীবন্ত থাকা অবস্থাতেই স্বর্গে যাওয়া যায়। তাই আপনারা ঘর থেকে বেরোন, ঘুরে বেড়ান পৃথিবী। ভারতবর্ষ তো মানে সারা পৃথিবীতে যা নেই তা আছে ভারতবর্ষে। ভারতবর্ষটাকে ভালো করে ঘুরুন। লাদাখ আছে, হিমালয় আছে, কাশ্মীর আছে, রাজস্থান, গুজরাট, আর কত কি জায়গা আছে। ঘুরে বেড়ান, দেখবেন স্বর্গ আপনার হাতে চলে এসছে। মৃত্যুর পরে স্বর্গে যাওয়ার চিন্তা করতে হবে না। আর ভারতের বাইরে যদি আসতে চান ফার্স্ট চলে আসুন এখানে, একদম আমাদের প্রতিবেশী দেশ নেপাল, তার মুস্তাং ভ্যালি। স্বর্গ আপনার হাতে চলে আসবে, হাতের মুঠোয়। তো চলুন সেই স্বর্গকে একবার 360 ডিগ্রি প্যান করে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি যা দেখছি আপনাদেরকেও সেই জিনিসটা দেখাই, আপনাদের সাথে ভাগ করে নিই। ভাগ করলে আনন্দ বাড়ে, কমে না। আলটিমেটলি মুক্তিনাথ একেবারে আমার শেষ পর্যায়ের চলে এসছে। বাবা এখানে চাকা স্কিড করছে, বরফ জমে আছে পুরো। এটা কিন্তু একটা কথা বলে রাখি, আমি বাইকে এসেছি তাই এখানে ঢুকতে দিয়েছে বাইক, কিন্তু ভাড়া গাড়ি যারা 4 হুইলারে আছে, হোটেলে থাকলে এখানে গাড়ি ঢুকতে দেবে 4 হুইলার, কিন্তু এমনি শুধুমাত্র মুক্তিনাথ দর্শন করতে যারা আছে 4 হুইলারে তারা কিন্তু হেঁটে আসতে হবে। ওই ওখানে একটা পার্কিং লেখা ছিল, ব্যারিকেড দেওয়া ছিল, সেখানে হেঁটে আসতে হবে। এরকম ডুলি করে নিয়ে যাচ্ছে, মুক্তিনাথ দর্শনে এসেছিল। আমি তো উঠে যাচ্ছি, এখান দিয়ে চলে যাচ্ছি, কিন্তু মুশকিলটা হচ্ছে পুরো বরফ গলে গিয়ে মাটি হয়ে আছে, ক্যাতক্যাতে ভিজে হয়ে আছে। একটা নামার সময় বিশাল স্লিপ করবে। জয় মুক্তিনাথ, জয় মুক্তিনাথ। প্রবেশ করছি মুক্তিনাথ মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বার, দীর্ঘ সিঁড়িপথ পেরিয়ে অবশেষে মুক্তিনাথ প্রেয়ার হুইল, এখানে মূল গেট। জয় মুক্তিনাথ। আর এই ওপর থেকে দৃশ্য, ভিড় লেগেছে, ভিড় এই সকাল সকাল। যত বেলা যাবে এই ভিড় আরো বাড়বে। ও বাবা, আরো সিঁড়ি। বরফেতে এই কাছে দেখুন, কারণ বরফ জমে আছে। বাহ,
বিশালে বরফ। বাহ, কি দৃশ্য! মুক্তিনাথ পুরো সুইজারল্যান্ড, পুরো সুইজারল্যান্ড। গাছগুলো দেখুন খালি, এদিক ওদিক বিভিন্ন মন্দির, সবাই বরফ ঝাড়িয়ে আনন্দ করছে। खाना पीना सब कुछ। অবশেষে অবশেষে মুক্তিনাথ দর্শন, অবশেষে মুক্তিনাথ দর্শন। মুক্তিনাথের পবিত্র জল, এখানে সবাই স্নান করে এসে, এই ঠান্ডার মধ্যেও কিন্তু প্রচুর লোক স্নান করে। এই হচ্ছে মন্দির ভেতরে, আর এই যে এখান থেকে জল পড়ছে মুক্তিনাথের। এই হচ্ছে মন্দির মুক্তিনাথ। পবিত্র জল সবাই মাথায় দিচ্ছে। এই জল স্পর্শ করলে 108টা এরকম নালা দিয়ে পড়ছে। সমস্ত পাপ দুঃখ কষ্ট সব বেটে যায়। দেখুন, আমিও মাথায় মুখে জল নিয়ে নিয়েছি। ওয়াও,
আর এদিকে মন্দির, এদিক থেকে দেখিয়ে দিই আপনাদের। দেখুন এই ঠান্ডার মধ্যেও চান করছে। সমস্ত দুঃখ, কষ্ট, পাপ, মোহ, মায়া সব থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কিভাবে কষ্ট স্বীকার করছে। বাহ, এদিক থেকে এই হচ্ছে ভেতরটা। তো আলটিমেটলি আমার স্বপ্ন সফল, তার কারণ হচ্ছে আমি একদম মুক্তিনাথে দাঁড়িয়ে, মুক্তিনাথ মন্দির ছুঁয়ে দাঁড়িয়ে, মুক্তিনাথের একদম সিঁড়িতে দাঁড়িয়ে। তো এত কষ্ট করে কলকাতা থেকে এসে শুধুমাত্র মুক্তিনাথ দর্শন করবো বলে সে স্বপ্ন সম্পূর্ণ সফল হয়ে গেছে। এর থেকে বেশি আর কিছু চাওয়া পাওয়া নেই, আর কিছু দেখতে পাই না পাই, আর কিছু দেখার নেই আমার। মুক্তিনাথ দর্শন হয়ে গেছে, মনের অসীম শান্তি। খালি শঙ্কর ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে, সবাই যেন সুখে থাকে, আনন্দ থাকে, সবার দুঃখ কষ্ট বেদনা লাঘব হয়ে যাক, সবাই আনন্দ থাকুক, এই প্রার্থনা করি এই পুণ্যভূমিতে এসে দাঁড়িয়ে। তো ব্লগ আমার এখানে শেষ হয়ে যাবে মুক্তিনাথকে সাক্ষী রেখে। এই যে আমার ক্যামেরার পেছনে এই মুক্তিনাথ মন্দির, ব্লগ আমি এই মুক্তিনাথ মন্দিরকে সাক্ষী রেখে শেষ করে দিচ্ছি। আর নতুন করে কিছু দেখানো নেই। আগামী পর্বে নতুন হয়তো কোনো ভিডিও থাকবে, কিন্তু এই পর্বটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন। জয় মুক্তিনাথ।